আউটগোয়িং আমি মেক করতেছি আমার নিজের পার্সোনাল নাম্বার থেকে অন্য একটা নাম্বার থেকে এই নাম্বারে কল মেক করতেছি পিবিএক্স এর সাপেক্ষে এই কলটা কি সো আমরা ইনকামিং আউটগোয়িং এই ওয়ার্ডগুলো ব্যবহার করব না এখানে যেহেতু আমাদের রিলেট করতে হবে ইন্ডাস্ট্রির সাথে ইনবাউন্ড আউটবাউন্ড মনে থাকবে কলগুলোর ক্ষেত্রে ইনকামিং কলগুলোকে কি বলবো আমরা ইনবাউন্ড আর আউটগোয়িং কলগুলোকে কি বলবো আউটবাউন্ড মনে থাকবে তাহলে পিবিএক্স থেকে আপনার দুইটা অপশন নিতে থাকতে হবে নাকি শুধু কল আপনি রিসিভই করবেন মেক করবেন না এমন তো না হোটেল থেকেও তো কল করার সুযোগটা থাকতে হবে রাইট সো আমার এই নাম্বারটা এই যে নাম্বারটা এই নাম্বারটা আমি দুইটা ওয়েতে প্রুভ করতে পারি সো দুইটা ওয়ে একটা ওয়ে আমাদের জানা এই মুহূর্তে দরকার নাই একটা ওয়ে কি সিম্পল প্রথমে আমরা যেটা শিখবো সেটাকে আমরা এই নাম্বারটা ডিআইডি হিসেবে রাখতে পারবো ডিআইডি শব্দের অর্থ আমি বলেছিলাম ডিআইডি শব্দের অর্থ কি ডায়ালিং ডিরেক্ট ইনওয়ার্ড ডায়ালিং সো আমাদের কাছে যে নাম্বারগুলোর এগেইনস্টে আমরা কনফিগারেশনগুলো করব সেই নাম্বারগুলো ইটসেলফ এ ডিআইডি ঠিক আছে প্রত্যেকটা নাম্বারকে আমরা কি নামে রাখবো ঠিক আছে আচ্ছা মানে আমি কি এই দিকে কাছে কথা বলবো আপনাদের দিকে তাকে কথা বললে আপনারা যদি মনোযোগী না থাকেন তাহলে আমার অ্যাটেনশনটা লুজ হয় আমি ভাই এখানটা দেখেছিলাম এই মতো ধরছি ঠিক আছে কোনো সমস্যা নাই তাহলে প্রত্যেকটা নাম্বারকে আমরা কি বলতেছি ডিআইডি ঠিক আছে এই ডিআইডি গুলো কানেক্টেড থাকতেছে কিসের থ্রুতে একটা সিপ ট্রাঙ্কের থ্রুতে কিসের থ্রুতে কানেক্ট থাকতেছে সিপ ট্রাঙ্কের থ্রুতে কানেক্ট থাকতেছে সিপ ট্রাঙ্কের প্রয়োজনীয়তা কি এটা নিয়ে একটা হোল ক্লাস মনে হয় আমরা অপারেট করছি রাইট সিপ ট্রাঙ্ক আমাদেরকে কি কি সুবিধাটা দেয় তাহলে এবার যদি রিয়েল টাইম ইমপ্লিমেন্টেশন সিনারিওটা আমরা চিন্তা করি একটা জায়গায় পিবিএক্সটা আসলে কি কি লেয়ারে থাকে বা কোন কোন ডিভাইসগুলোর পরে পিবিএক্সটা আমার বসানো থাকে তাহলে একটু চিন্তা করি কিভাবে থাকে এটা হচ্ছে আপনার ইন্টারনেট এই ইন্টারনেট থেকে আমার কোথায় আসতেছে এটা হচ্ছে আমার কি প্রপার্টি প্রপার্টিতে ইন্টারনেট আসতেছে যে কোনো মেকানিজমে আসতেছে ঠিক আছে উই ডোন্ট কেয়ার এখন আমরা যদি অন প্রিমাইস প্রপার্টিতে পিবিএক্স না প্রোভাইড করে থাকি পিবিএক্সটা থাকে কোথায় আমাদের নিজস্ব ক্লাউডে আমাদের নিজস্ব ক্লাউডে আমরা হচ্ছে পিবিএক্স গুলো রান করি প্রপার্টি থেকে জাস্ট এখানে কিছু সুইচ থাকে একটা সুইচ দুটো সুইচ সুইচগুলোর পরে আমার হচ্ছে কোথায় মনে করেন যে এখানে এই সুইচ থেকে আমার 20টা লাইন বের হয়েছে তার ভিতরে 10টা গেছে আমার কিসের জন্য টেলিফোনের জন্য এই 10টা ফোনে আমি জাস্ট আইপি দিয়ে ডিএনএস দিয়ে ডিএনএস এর কথা মনে আছে ডিএনএস এর কাজ কি আতিফ ডিএনএস এর কাজ কি ভাইয়া ডিএনএস আপনার সার্ভার বেসিক্যালি যে সার্ভার আমাদের গুগল যে সার্ভারগুলো আছে বা মাইক্রোসফট সার্ভার আছে ওখানে আছে আপনি 100% ফেল করছেন ডিএনএস কি ডোমেইন নেম সার্ভার যেখানে মানে আমরা একটা হিউম্যানের ক্ষেত্রে তো আর আইপি অ্যাড্রেসটা মনে রাখা সম্ভব না তাহলে আমরা একটা অ্যাড্রেসের এগেইনস্টে একটা আইপি অ্যাড্রেসটা যে প্রোটোকলের মাধ্যমে দিয়ে থাকি সেটা আপনি ডিএনএস সম্পর্কে আপনার পরীক্ষায় আমি লিখছেন কন্ট্যাক্ট টাইপের কিছু একটা লিখছেন খুবই সুন্দর লিখছেন এটা কি নকল করে লিখছেন না কসম করা আমি জাস্ট এই মাত্র ভুলে গেছি আমার মনে হচ্ছে সরি ম্যাডাম এখানে আমার এই ফোনগুলোর কি থাকে ওয়েব GUI থাকে এই ফোনগুলোর কি থাকে ওয়েব GUI থাকে ফোনগুলো যেহেতু ইন্টারনেটের সাথে কানেক্ট হচ্ছে রাইট তাহলে যে ডিভাইস ইন্টারনেটের সাথে কানেক্ট হয় তার
আমরা চিন্তা করতে পারি এই ফোনটা কোথায় আছে, ডিটেক্ট করতে পারি না। সো আমাদের বেশ কিছু কনভেনশন থাকে। কি কনভেনশন থাকে? যে আমাদের হোটেল যদি 3 তলা হয় তাহলে আমরা ফ্রন্ট ডেস্ক শুরু করি 400 সিরিজ থেকে। হোটেলগুলোর রুম নাম্বারের সাথে আমরা ফোনের এক্সটেনশন ম্যাচ করি। হোটেলের 101 নম্বর রুমে কোন ফোন নাম্বার থাকবে? 101। হোটেলের 301 নম্বর রুমে কোন ফোন থাকবে? 301। সো ফ্রন্ট ডেস্ক থেকে যখন রিচ করতে যাবে ফ্রন্ট ডেস্ক গায়ের জন্য তখন ইজি, আমি কত নম্বর রুমের গেস্টের সাথে কথা বলতে চাই। অনেকগুলা হোটেলে পার রুমে 2টা করে ফোন থাকে। বড় রুম, বড় রুম। ও যখন টেবিলে বসে আছে তখনও ফোন পিক করতে পারতেছে, ও যখন বেডে আছে বেডের পাশেও ফোন পিক করতে পারতেছে। কোনো হোটেলে আপনি দেখছেন তার বেরোলে থাকে? সব হোটেলে এরকম সিস্টেমেই দেখেন। তার বেরোর কোনো সুযোগ আছে? এক ফোন থেকে আরেক ফোনে লাইন টানবেন কি করে? মাঝখানে কেবল যাবে না? তো আপনাকে ওয়ারিংগুলো করতে হবে আপনার ওয়ালের ভিতর থেকে। এই যে ওয়ালটা দেখতেছেন এটা কিন্তু কংক্রিটের। হোটেলের ওয়াল কি কংক্রিটের হয়? আমেরিকা বেটা ডিপেন্ড করে, বেশিরভাগই হয় মানে খুব বেশি খরচ করতে চাইলে অ্যালুমিনিয়াম বা স্টিল দিয়ে বানায়। আর যদি খরচ করতে না চাই বোর্ড, সব কিছু বোর্ড, এই বোর্ড। সো এই বোর্ডের ভিতরে আপনি ভিতর দিয়ে যখন যান কেবলগুলা হচ্ছে এরকম একটা গোলাকার জিনিসের ভিতর দিয়ে যায়, টিউবের ভিতর দিয়ে যায় পারফেক্ট ম্যানেজমেন্টের জন্য। টিউবের ভিতর দিয়ে যদি আপনি না পাঠান কেবল কিন্তু ট্র্যাক করতে পারবেন। আমাদের ওয়ান অফ দ্য হার্ডেস্ট পার্ট হচ্ছে কেবল শুটিংয়ে কেবল ট্র্যাক করতে গিয়ে মাথা নষ্ট হয়ে যায়। আপনি যদি একটা রুলস না মানেন, রুলস ফলো না করেন, যেদিকে কেবল ট্র্যাক করতে পারবেন না। আপনাকে এক জায়গায় কাটতে হবে, এমন মনে করেন মেশিন দিয়ে আপনি কাটতেছেন, এই জিনিস কাটতেছেন, বের করতেছেন, দেখলেন যে এটা না, আবার ওইখানে গিয়ে বের করতে হবে সব কিছু। এবং এই কেবল ট্র্যাকিং এর জন্য মেশিন থাকে। ফল্ট কত মিটার পরে ফল্ট হয়েছে, যেমন রিসেন্টলি একটা হোটেলে ওরা কাজ করতে গেছে অ্যালুমিনিয়ামের, মানে এইগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের। সো অ্যালুমিনিয়ামের যখন কাজ করতে গেছে ইলেকট্রিক কাজ ছিল না, কিছু কাজ ছিল, কেটে ফেলছে। এখন আমি পুরাটা না খুলে কি করে বুঝবো যে কত মিটার পরে আমার আসলে ফল্টটা আছে? এটার জন্য মেশিন আছে, যে মেশিনটা আপনাকে বলে দেবে যে কত মিটার পরে অ্যাকচুয়ালি ফল্টটা আছে। তারপরে আপনাকে বুঝতে হবে এত মিটার পরে, মনে করেন এইখান থেকে এটা হচ্ছে 5 মিটার, কেবলের ফল্ট আছে 7 মিটার। এরপরে আপনাকে বুঝতে হবে 2 মিটার এদিকে না 2 মিটার ওদিকে। এটা কিন্তু মানে টাফ একটা জব। এটা শুনতে যতটা ইজি লাগে কেবল ট্র্যাকিং ইজ নট এ ইজি জব। সো এইভাবে কেবলগুলো যায়, সব কেবলগুলো গিয়ে কানেক্ট হচ্ছে এবং আসতেছে, এইগুলোতে আসতেছে। সো এই যে পার রুমে একটা করে গেস্ট রুম থাকতেছে। এবার হোটেলটা যদি 3 ফ্লোরের হয় তাহলে আমার ফ্রন্ট ডেস্কের জন্য এক্সটেনশন আমি কত থেকে শুরু করব? পরের সিরিজ থেকে, পরের 100 সিরিজ থেকে। হোটেল যদি আমার 5 তলা হয়, আমার লাস্ট রুম নাম্বার হচ্ছে 543, তাহলে আমি 544 এর ফ্রন্ট ডেস্ক দিব না 545 এর ফ্রন্ট ডেস্ক দিব? 600 রাইট, গুড, ঠিক আছে। হোটেল যদি আমার 543টা রুম হয় তারপরেও আমি ফ্রন্ট ডেস্ক কি দিব? 600 থেকে 601, 602, 600 থেকে আমি মডুলেট করব। দিস ইজ আওয়ার প্র্যাকটিস, দিস ইজ হোটেলস প্র্যাকটিস। বোঝা গেছে? এবং আপনারা যখন ডিপ্লয়মেন্ট করবেন তখন আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য আমরা সবসময় হোটেলকে যে 600 থেকেই শুরু করি, নট নেসেসারি। হ্যাঁ, সো ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য আমাদের কিন্তু ব্যাকআপ সার্ভার আছে, ক্লাউড সার্ভার আছে। কোনো কারণে ইউএসএর অফিস মনে করেন আগুন লেগে উড়ে গেছে, আমার সব প্রপার্টি কি কামবে, ব্যবসা লুজ করবে না? উই হ্যাভ ব্যাকআপস। আমি হয়তো সবগুলো রুমের ফোনে ব্যাকআপ দিতে পারবো না ইনিশিয়াল পর্যায়ে, কিন্তু আমি কোন ফোনগুলোতে দিতে পারবো? মেইন যে ফোনগুলা, ফ্রন্ট ডেস্ক ফোনগুলা, এই ফ্রন্ট ডেস্ক ফোনগুলোকে আমি ব্যাকআপ দিতে পারবো। ফ্রন্ট ডেস্ক বলতে কি ডিফাইন করতেছি এটা তো নিশ্চয়ই বুঝতেছেন, রাইট? হোটেলে যারা রিসিপশনে থাকে
এবং হোটেলের প্রপার্টি ম্যানেজমেন্ট সিস্টেম আসলে যারা রান করে, যারা গেস্টগুলোকে ম্যানেজ করে, ফ্রন্ট ডেস্ক, ওদেরকে আমরা কি বলি? ফ্রন্ট ডেস্ক। মনে থাকবে এই জিনিসগুলো কিন্তু ভুল করা যাবে না, টার্মিনোলজিগুলো ভুল করা যাবে না। ঠিক আছে, জেনারেল নর্মস হচ্ছে আমরা এক ফ্লোর উপর থেকে চিন্তা করব 401, 402, এটা 3 তলা হোটেলের জন্য। তাহলে যদি কোনো হোটেলের ফ্রন্ট ডেস্ক থাকে 301, তার মানে হোটেলটা কয় তলা? 2 তলা। বোঝা গেছে? এবং এখানে বেশ কিছু টাইপের ফোন থাকে। একটা তো আমি বললাম গেস্ট ফোন, আর একটা কি? ফ্রন্ট ডেস্ক ফোন বা অ্যাডমিন ফোন। ঠিক আছে, আরো কি টাইপের ফোন থাকতে পারে? আরো কিছু কমন এরিয়া আমাদের ফোন থাকতে পারে। কি বলতেছি? কমন এরিয়া। এই ওয়ার্ডটার সাথে আপনারা পরিচিত হবেন। কমন এরিয়া বলতে আমি কোনগুলোকে বোঝাচ্ছি? হোটেলের কমন এরিয়া কোনগুলো? লিফট, লিফটকে আমরা বলি এলিভেটর, পুল, লন্ড্রি, বার, কিচেন, ঠিক আছে, জিমনেশিয়াম। সো আমরা যখন হিসাব করি, আমাদের অনেক সিস্টেম আছে যেখানে আমাদেরকে অ্যানালগ ফোনকে ভয়েস সিস্টেমে কনভার্ট করতে হয়। স্যার যেটা দেখাইছিলেন আপনাদেরকে, রাইট? কনভার্সনের জন্য একটা মেথড দেখাইছিলেন। সো ওই কনভার্সনের জন্য আমাদের বেশ কিছু ডিভাইস লাগে, যেটা হচ্ছে অ্যানালগকে আমার ভয়েসে কনভার্ট করে, ভয়েসকে অ্যানালগে কনভার্ট করে। সো ওই ডিভাইসগুলো নির্দিষ্ট কিছু পোর্টস আছে, পোর্টসগুলো ক্যালকুলেট করা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনারা যখন একটা হোটেলের জন্য সিস্টেম রেডি করবেন, আপনাদের প্রত্যেকটা ফ্যাক্টর আগে জানতে হবে। ফার্স্ট কাজ কি? ক্লায়েন্টের কাছ থেকে যতটা পারা যায় ততটা রিকোয়ারমেন্ট নেওয়া। সব থেকে ভালো রিকোয়ারমেন্টটা নেওয়া যায় কিভাবে বলেন তো? যে ক্লায়েন্টের কাছে অত প্রপার্টি ম্যানেজমেন্ট করতেছে, ক্লায়েন্ট যদি অপারেশনে থাকে, যদি হোটেল অপারেশনে থাকে, তাহলে কি ওর কাছে অবশ্যই কি আছে? রুম লিস্ট আছে, রাইট? সো আপনারা যখন একটা ফোন সিস্টেমের জন্য রিকোয়ারমেন্ট নিতে যাবেন, ইউ হ্যাভ টু হ্যাভ এ ডেফিনেট চেকলিস্ট। যে চেকলিস্টে কি থাকবে? আপনি কি চাবেন? আপনি চাবেন কি? ভাই তোমার রুম লিস্টটা আমারে দাও। এই রুম লিস্টগুলো থাকলে আপনি টোটাল রুমের নাম্বার, রুমের সংখ্যা, কি কি নামে আপনি হচ্ছে এক্সটেনশনগুলো সেট করবেন, এই জিনিসগুলো আপনি পেয়ে যাচ্ছেন। এরপরে কি? ভাই তোমার ফ্রন্ট ডেস্কে কয়টা ফোন লাগবে, ফ্রন্ট ডেস্কে তুমি কয়জন অপারেট করতেছো। তারপরে কি? তোমার ব্যাক অফিসে কি ফোন লাগবে? ডিও, ব্যাক অফিসে কি ফোন লাগবে? ব্যাক অফিস কিন্তু থাকে। ব্যাক অফিসের কাজ কি? ব্যাক অফিস বা এটাকে সেলসও বলে অনেক হোটেলে। ব্যাক অফিস বা সেলস, যারা সেলস জেনারেট করে। ঠিক আছে? সো ব্যাক অফিসে কি ফোন লাগবে? সেলসে কি ফোন লাগবে? না। তোমার কি ফায়ার অ্যালার্মের ফোন লাগবে? ফায়ার অ্যালার্মের ফোনে কিন্তু বিশেষ ধরনের কনফিগারেশন। এরপরে লাস্ট কোনটা থাকে? তোমার কমন এরিয়া। কমন এরিয়াতে কি কি আছে? কমন এরিয়া সে বলুক না বলুক, আমরা 8টা থেকে 10টা এক্সটেনশন অলওয়েজ রেডি রাখি। আর যদি ওর কোনো রুম লিস্ট না থাকে, ও কেবল শুরু করছে, তাহলে আপনি কি নেবেন? ফ্লোর প্ল্যান। ফ্লোর প্ল্যানের মধ্যে রুমের ইন্ডিকেশনস আপনি পাবেন, কয়টা ফ্লোর আছে, কয়টা করে রুম আছে। হোটেল করে ফেলছে, ডিজাইন করে ফেলছে, মানে এখনো রেডি হয়ে ফুল ফেজে রান করে না। রান করার আগে ফুল সিস্টেম কয়টা রুম, এটা অনেক সময় দিতে পারে না। মানে ক্লায়েন্ট এত, মানে আমার থেকে বেশি অলস ক্লায়েন্ট। সো জিনিসটা হচ্ছে এইরকম। তো তখন আপনাকে কি নিতে হবে? ফ্লোর প্ল্যান নিতে হবে। ঠিক আছে, এই চেক লিস্টগুলো মাথায় থাকবে ক্লায়েন্টের কাছ থেকে আপনারা যখন ইনফরমেশন নেবেন। এবং এপিটা হচ্ছে ওয়্যারলেসের জন্য, এটা ফোন সিস্টেমের সাথে রিলেটেড না। এপি হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট, যেটার কাজ হচ্ছে আপনার ওয়্যারলেস নেটওয়ার্কটা প্রোভাইড করা। ওকে, সো এই জিনিসগুলো আপনারা মাথায় থাকবে। চেক লিস্ট,
এটা তো গেল জাস্ট ফোন রিলেটেড চেকলিস্ট, বাট ইউ হ্যাভ টু হ্যাভ ক্লিয়ার আইডিয়া ওর ইন্টারনেট কানেক্টিভিটিটা কিভাবে রান করতেছে। মনে রাখবেন ফায়ারওয়ালের এই আন্ডারে যদি আমি ফোন সিস্টেম ডিপ্লয় করি, আমার ফোন সিস্টেম কাজ করতেও পারে, নাও কাজ করতে পারে। ফায়ারওয়ালের ভিতরে যে ফায়ারওয়ালটা ম্যানেজ করতেছে অন্য কেউ। কি বলেছি? হ্যাঁ, ফোনে রেজিস্টারই হইতে দিবে না, কারণ আমরা জেনেরিক নর্মস হচ্ছে ইনবাউন্ড ফায়ারওয়াল বসাই। ইনবাউন্ড ক্ষেত্রে আমরা ফায়ারওয়াল বসাই, আউটবাউন্ডে বসাই না। কিন্তু ব্র্যান্ডের যে ওয়াইফাইটা ম্যানেজ করতেছে সে দেখা যায় যে আউটবাউন্ডেও আমার কি বসাচ্ছে, ফায়ারওয়াল বসাচ্ছে। সো এখানে আমাদের দুইটা ওয়ে। এইদার আমরা যে পোর্টগুলোতে কমিউনিকেশন করব, সাদিক আমাদের কোন পোর্টে আমরা হচ্ছে কমিউনিকেশন করব ভাইয়া ফুল সিস্টেমের জন্য? আর 10 থেকে 20,000 এটা কি হচ্ছে ইউডিপি তে, রাইট? হ্যাঁ, আরটিপি 5060 এর সচরাচর আমরা কমিউনিকেশন করি না। হ্যাঁ, আমাদের কাস্টমার একটা পোর্ট থাকে। তাহলে আমি কি বলবো যে আমার ফোন সিস্টেম চলতেছে না, ওদের ইন্টারনেট যারা ম্যানেজ করতেছে ওদের সাথে আমার যখন কনভারসেশনে আমি যাব, তখন আমি ওদেরকে কি মেইল দিব, আমার এই পোর্টগুলো ওপেন দরকার, তুমি এই পোর্টগুলো ওপেন করে দিতে পারবা কিনা। যদি তুমি পোর্টগুলো ওপেন করে দিতে পারো তাহলে খুবই ভালো, না পারলে প্যারা নেই, তুমি আমার একটা পাস থ্রু কানেক্টিভিটি দাও। আমি আমার নিজের সুইচ বসাবো, ওইখানে তুমি পাস থ্রু মুড়ে দিবা, তার মানে ওইখানে তোমার কোনো এন্ডে ফায়ারওয়াল নাই। আমি কিভাবে ম্যানেজ করবো? আই নো। বোঝা গেছে? এইটা আপনাকে যে ফায়ারওয়াল কন্ট্রোল করতেছে তার কাছ থেকে আপনার যে পোর্টগুলো দরকার সেই পোর্টগুলো ওয়েট লিস্ট করে নিতে হবে। শুধু আমাদের এই যে সিট পোর্ট, আরটিপি পোর্ট, এটা ওয়েট লিস্ট করলেই হবে না, আমাদেরকে এই যে পিবিএক্সটা আমরা দিব, পিবিএক্স এর ওয়েবগুলো কিন্তু প্রোভাইড করতে হয় হোটেল সিস্টেমকে, না হলে ওরা ওয়েক আপ কলটা কিভাবে ম্যানেজ করবে? ওয়েক আপ কলের জন্য ইউ হ্যাভ টু প্রোভাইড সামথিং না। ওয়েক আপ কলের জন্য ইউজার নিজে চাইলে ফিচার কোড ডায়াল করে ওয়েক আপ কল সেট করতে পারে, কিন্তু ইউজার ভুলে গেল আপনাকে ফ্রন্ট ডেস্কে যায়, আমি তো অলস, আমি তো জিন্দিগিতে ফোনে ওই ফিচার কোড ডায়াল করে ওয়েক আপ কল সেট করবো না। কালকে 6টার সময় আমার আর্লি বের হইতে হবে, 8টার সময় আমার ফ্লাইট। আমি কি করবো? আমি সুন্দর করে ফ্রন্ট ডেস্কে একটা ফোন দিব, ফোন দিয়ে বলবো যে ফ্রন্ট ডেস্কে আমার এক্সটেনশন দেখতে পাচ্ছি, আমি কোন রুম থেকে ফোন দিচ্ছি, বলবো যে ভাই আমারে কালকে 6টার মধ্যে এনি হাও তুমি উঠাই দিবা। কিভাবে উঠাই দিবা ওর দায়িত্ব তোমার। এবার ফ্রন্ট ডেস্কের কাজ কি? আপনার এক্সটেনশনের এগেইনস্টে ওয়েক আপ কল সেট করা। ওয়েক আপ কলটা হচ্ছে একটা অটোমেটেড কল, যে কলটা আপনি রিসিভ না করা পর্যন্ত বাজতেই থাকবে, একটা নির্দিষ্ট সময় পর পর রিপিট হইতে থাকবে যদি মিস হয়। অ্যালার্ম। কথা রিপিট করবো, ওয়েক আপ করবো। হ্যাঁ, ওয়েক আপ করবো, রিপিট করবো। ওয়েক আপ কল। ওয়েক আপ কলটা হচ্ছে এটা একটা অটোমেটেড কল, সিস্টেম থেকে একটা কল জেনারেট হয়। এটার উদ্দেশ্য কি? আপনাকে ঘুম থেকে তোলা। অ্যালার্ম যেটা আপনি মোবাইলে সেট করেন, এই সেম অ্যালার্মটাই আপনি চিন্তা করতে পারেন ওয়েক আপ কল। এটা দিয়ে রাখি কেন তাহলে? হ্যাঁ, হোটেলে রেখে রাখি। এটা দিয়ে রাখে কারণ ভাই আমার 8টায় ফ্লাইট, আমার 6টায় ঘুমাইতে উঠতে হবে, ঠিক আছে? 12টা পর্যন্ত আমি বিচে ছিলাম, 2টা বাজছে আবার বিচ থেকে এসে ফ্রেশ হইতে, আমি যে 6টায় উঠতে পারবো আমার কোনো গ্যারান্টি নাই, বাট আই হ্যাভ টু ক্যাচ মাই ফ্লাইট। 6টায় না উঠলে আমি 8টায় ফ্লাইট ধরতে পারবো না, 6:30টার মধ্যে আমি রেডি হয়ে না বেরোতে পারলে 8টার ভিতরে ধরতে পারবো না ফ্লাইট। বুঝতে পারছেন? কথা বলে সিস্টেম। ওই আগেকার নর্মাল অ্যানালগ ফোনে ওই সিস্টেম ছিল। রাইট। সো হোটেলের এই জিনিসটা এটা হলো গেস্টের জন্য মেইনলি। গেস্টের জন্য এই ওয়েক আপ কলটা ফ্রন্ট ডেস্কের কোনো কাজে আসতেছে না, কিন্তু ফ্রন্ট ডেস্কে সেট করে দিতে হচ্ছে, কারণ আমি গিয়ে ফ্রন্ট ডেস্কে বলতেছি কালকে 6টার সময় কীভাবে উঠাবেন আপনি জানেন। ফ্রন্ট ডেস্ক যদি ওয়েক আপ কল দিয়ে দেখে, ওর সিস্টেম থেকে দেখে যে ওয়েক আপ কল ফেইল্ড আসছে, ফ্রন্ট ডেস্ক কি করবে? ওর মানুষ পাঠাবে, মানুষকে আমার দরজা থাকতে হবে যে ভাই ওঠেন, ফ্লাইট ধরতে হবে। বোঝা গেছে? তাহলে এই ওয়েক আপ কলটা যে সেট করবে, আই হ্যাভ টু প্রোভাইড দেম এ ম্যানেজমেন্ট পোর্টাল, রাইট? হোটেল অনেক সময় তার সিডিআরগুলো দেখতে চায় ফর মার্কেটিং রিজনস, ক্যাম্পেইনিং করে। সিডিআর এই শব্দটার অর্থ হচ্ছে অল ডিটেলস রেকর্ড।
রেকর্ড, যেটাকে আমরা মোবাইলে কল হিস্টোরি বলি, এটাকে আমরা হচ্ছে এই PBX এর ভিতরে এই সিরিয়াল নামে রাখি। মানে জিনিসগুলোর সাথে আমরা কম বেশি সবাই পরিচিত, সমস্যাটা কোথায়, এক এক জায়গায় এর নাম এক একটা। সিডিএম মানে কল হিস্ট্রি। ইয়েস, কল ডিটেলস রেকর্ড, ঠিক আছে, কল হিস্টোরি। এছাড়াও আরেকটা আছে CEL, কল ইভেন্ট লিস্ট। এটার কাজ আরেকটু পরে গেলে আপনারা হয়তো জিনিসটা সম্পর্কে বুঝলে আপনাদের জন্য কাজে লাগবে, ঠিক আছে। তাহলে একটা চেক লিস্ট থাকতেছে, আমার রুমের কাউন্ট কত, কতগুলো রুম আছে, ফ্রন্ট ডেস্ক আছে, কতগুলো ব্যাক অফিস আছে, কতগুলো আমার কমন এরিয়া আছে, এছাড়া স্পেশাল ফায়ার অ্যালার্ম, ফুল ফোন কোনো কিছু সেট করতে হবে কিনা। রেড ফোনের নাম শুনছেন আপনারা? রেড ফোন, রেড ফোনটা হচ্ছে আপনার ইমার্জেন্সি ফোন। কিরকম ইমার্জেন্সি ফোন? এই ফোনটা জাস্ট কিছু না, রিসিভার তুললে ফোনটা অটো ডায়াল করে ফ্রন্ট ডেস্কে কানেক্ট হয়। এই রেড ফোনটা ইউজ করা হয় পুল সাইডে মেইনলি। কেউ ডুবে যাচ্ছে, আপনার ডায়াল করার সময় নাই, জিরো চ্যানেলে ডায়াল করবেন সময় নাই, জাস্ট আপনি রিসিভারটা তুলবেন ফ্রন্ট ডেস্কে, জিনিসটা কলটা মেক হয়ে যাবে। লিফটে তো কল মেক করে, কলটা তো মেক করে লিফটে, আমি জানি না। অতিরিক্ত ইমার্জেন্সির জন্য কি ফোন আমরা ইউজ করি? রেড ফোন। যেখানেই যাই না কেন আমার ইমার্জেন্সি কলিংটা মাস্ট, তাই না? একজনকে হয়তো CPR দেওয়া লাগবে, বা যে কোনো ধরনের ইমার্জেন্সি সিচুয়েশন, পুলের ভিতরে কেউ হয়তো ডায়াল হয়ে পুলের তলায় গিয়ে শুয়ে আছে, হইতে পারে। এই জিনিসগুলো হয় কারণ আমরা ইউএস নিয়ে কাজ করি, বা বাড়াবাড়ি করি। অনেক কিছু করতে পারে। সো রেড ফোনটা জাস্ট এমন একটা হট ফোন যেটা আপনি তুললেই কানেক্ট হয়ে যাচ্ছে, ইমার্জেন্সি আপনি জিনিসটা করছেন। সো এটা, এই টোটাল জিনিসগুলো আপনাদের কি করতে হবে, কাকে বলতে হবে, ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নিতে হবে যখন আপনারা ফোন সিস্টেম ডিজাইন করবেন, রাইট? কারণ এই অনুযায়ী আপনার তো PBX সিস্টেমে এই জিনিসগুলো ইনপুট অবস্থায় থাকতে হবে, সাজাইতে হবে আপনাকে। আপনি কি প্রপার্টিতে লাগাই দিয়ে আসার পরে তারপর একটা একটা করে সেট করবেন যে ও তোমার 100 রুম না 1 নম্বর রুমও আছে, আগে বলবো না, ঠিক আছে দাঁড়াও আমি 101 নম্বর রুম ফোন খুঁজতেছি। সো ফোনগুলো আমরা কি করি, ফোনগুলো আমাদের অফিসে সেট আপ করে ফেলি। আমাদের যেহেতু ওইখানে গেলে আমাদের টাইম লিমিট আছে, উই হ্যাভ টু চেজ আওয়ার টাইম। যেখানে একটা নর্মাল কোম্পানি আমাদের সেট আপ করতে সময় নেয় একদিনে একটা প্রপার্টি, সেখানে উই ডু ইট 3 or 4 ইন এ ডে। আমাদের প্ল্যানগুলো এভাবেই থাকে। এবং এটা যদি আপনি বলেন যে ভাইয়া এটা খুব কষ্ট হয়ে যায়, মরে যাবো, এখানে আসলে কিছু করার কিছু নাই। এটাই কোম্পানির মানে প্রোডাকশন টাইমে আমরা সবাই পাগল থাকি, লিটারেলি পাগল থাকি, চিল্ড এবং পাগল, মানে দুইটা একসাথে। আমাদের ইমার্জেন্সি টাইমে, আপনারা তো ইমার্জেন্সি টাইমে একটা ফেস করছেন, আমরা কিন্তু প্রচুর চিল ছিলাম, প্রচুর কুল ছিলাম, কিন্তু সবার মাথার উপরে প্রেশার ছিল। আপনারাও বসেছিলেন, আপনাদের ওই দিনকে কষ্ট হয়েছে, বাট এমনও দিন গেছে যেদিন 14 ঘন্টা আমরা শুধু ওয়ার্ক প্লেসে থাকছি। আপনারা নিজেদেরকে চিন্তা করতে পারেন ইন্টারনেটের ভার্চুয়াল দারোয়ান হিসেবে। প্রতিদিন থাকা লাগবে, ওভারটাইম করা লাগবে, নট নেসেসারি, কিন্তু যখন হচ্ছে থাকা লাগবে, অকারেন্স হবে, থাকতে হবে। আপনি এটা মানে কি বলে ডিনাই করতে পারবেন না। সো আমাদের এই জিনিসগুলা যখন অফিস থেকে বের হবে, অফিস থেকে যাওয়ার আগে ফোনগুলো ট্যাগ ধরে যাবে, ওর উপরে ট্যাগ বসে যাবে, কোন রুমে কোন ফোন যাবে সব কিছু ট্যাগ বসে যাবে বক্সের উপরে। ওইখানে গিয়ে জাস্ট প্লাগ অ্যান্ড প্লে করার পরেও একদিনে 3টা-4টা প্রপার্টি করতে পারি। তার মানে কি দেয়ার মাস্ট বি সাম ইস্যুস। যেখানে আপনি 50 মিনিট টাইম ফ্রেম নিয়ে যাচ্ছেন, ওইখানে আপনি নিশ্চিত থাকেন 2 ঘন্টার আগে বের হতে পারবেন না। কারণ ক্লায়েন্ট, বিশেষ করে মাইগ্রেশনে যে ক্লায়েন্টগুলো আমাদেরকে ডাকে, এক্সিস্টিং সিস্টেম আছে, ওরা কি করে জানেন? ওরা হচ্ছে তথ্য লুকায়। ওদের হয়তো 10টা কেবল আগে থেকেই নষ্ট, ওরা কখনো স্বীকার করে না
যে বলবে যে আমরা যাওয়ার পরে আমাদেরকে চাপাই দেবে। সো এই জন্য আমাদেরকে ওই প্রিপারেশনটা নিয়ে যাইতে হয়, আমরা এই জিনিসটার সাথে অভ্যস্ত। ক্যাবলিংয়ের জন্য তো আমরা যাচ্ছি না, আমরা যাচ্ছি জাস্ট ফোন সিস্টেম প্লাগ এন্ড প্লে করে দিয়ে চলে আসবো। ক্যাবলিং আমরা করি, কিন্তু আলাদা চার্জ করতে হয় তখন আমাদেরকে, কিন্তু চার্জ করলেও আপনি তো ফোন সিস্টেম কমপ্লিট না করে দিয়ে আসতে পারতেছেন না। 101 থেকে 110 নম্বর রুম পর্যন্ত কেবল নষ্ট, ক্লায়েন্ট তো বলবে তোমার ফোন নষ্ট, সিস্টেমের সমস্যা। ওইটা তো আর আপনাকে টেস্ট করতে দিচ্ছে না। আমরা কেবলিং ওটা ইউজ করি মাইগ্রেশনের ক্ষেত্রে, আর সম্পূর্ণ নতুন কানেকশনের ক্ষেত্রে আমরা চেষ্টা করি যে সব কিছু আমাদের নিজের হাতে নেওয়া। এই জন্যই আমরা টার্নকি প্রজেক্টগুলো প্রিফার করি। টার্নকি প্রজেক্টগুলোতে আমাদের কষ্ট বেশি হইলেও উই প্রিফারিং। কারণ কি? কারণ হচ্ছে আমরা কি করতেছি, এগুলো সব ট্র্যাক আমার কাছে আছে। আগের জন যে করে গেছে সে যদি ডকুমেন্টেশন না দেয় পাগলের মতো, আর আগের সার্ভিস প্রোভাইডার যে সে আপনাকে ডকুমেন্টেশন দিবে, এটা আশা করা হচ্ছে পাগলের সমান। আমরা নিজেদের ডকুমেন্টেশনটা নিজেরা তৈরি করি। আমাদের ডকুমেন্টেশনে কি থাকে, ম্যাক অ্যাড্রেসের এগেনস্টে ফোন নাম্বারের লিস্ট থাকে ম্যাকের এগেনস্টে। কারণ ওই প্রপার্টিতে যাওয়ার পরে আইপি তো অবশ্যই চেঞ্জ হবে। আমার অফিসে যে আইপি ছিল ওইটা কি আমার হচ্ছে হোটেলে যাওয়ার পরে আইপি সেম থাকবে না। এই তো আইপি নিয়ে এত কাবজাব করছি, এত কথা বলছি, ফিজিক্যাল অ্যাড্রেস, লজিক্যাল অ্যাড্রেস, কী কাজে লাগতেছে বুঝতে পারতেছেন আপনারা এখন? আমরা নেটওয়ার্কিংয়ে যা শিখছি সবই হচ্ছে আমাদের সাপোর্টিং নলেজ, যেটা আমরা প্রোডাকশনে কাজ করি ওইটার জন্য সাপোর্টিং নলেজ হিসেবে আমরা শিখছি। সো হোটেলে যদি ওয়াইফাই ম্যানেজমেন্ট থেকে শুরু করে মেইন ইন্টারনেট থেকে শুরু করে সব কিছু আমাদের হাতে দিয়ে দেয়, আমাদের কোনো প্যারা থাকে না। আমরা জাস্ট ভেন্ডরকে কন্ট্যাক্ট করি, স্পেকট্রাম ফোনকে কন্ট্যাক্ট করি, ইনফরমেশনগুলো পুল করি, ওই ইনফরমেশন অনুযায়ী সাজাই, ঠিকঠাক সব চলে যায়। সমস্যাটা হয় কোথায়? মাইগ্রেশন। এক্সিস্টিং সিস্টেম থেকে ওল্ড সেট আপ থেকে নিউ সেট আপে যখন আসেন ওনারা, এবং এটা প্রচুর আসে। এবং আমাদের নিউ সেট আপ করা ইজি বলতে কি কষ্ট আছে, কিন্তু কমপ্লেক্সিটি নাই। মাইগ্রেশনে আপনাকে ফার্স্টে ট্র্যাক করা লাগে প্রবলেমটা কোথায়। এই ট্র্যাকিংয়ে আমাদের অনেক সমস্যা যায়। জানে আপনাকে বলবে না, হোটেল ইন্ডাস্ট্রির 90% ইন্ডিয়ান এমএফ, ঠিক আছে? সো এই হোটেলে কাজটা করছে, এটা সবাই করে। আপনি তো জিমি প্যাটেলরে দেখছেন, আর আমি লাস্ট 4 ইয়ার্স ধরে এই জিনিসটা ফেস করতেছি। এটা আমাদের সাথে হয়ে থাকে। এবার ক্লায়েন্ট যখন বলে না না আসো তুমি শুধু লাগাই দিয়ে চলে যাও, এই জন্য আমরা আমাদের একটা থ্রেশহোল্ড ভ্যালু রাখি। কি থ্রেশহোল্ড ভ্যালু রাখি? ইফ 85% phones are up, we move from the property. আগে থেকে যদি না থাকে আমার বেঞ্চমার্ক তাদের জন্য 85%। আমার 100টা ফোন যাওয়ার কথা, 100টা ফোন আপ হওয়ার কথা, 85টা ফোন ওয়ার্কিং মডেল মুভ করে দেবো। সমস্যা নাই বলুক, সমস্যা থাকে বলুক, আই ডোন্ট কেয়ার। আছে তাহলে ঠিক করে দিতে হবে, তাহলে আমি 100% কমপ্লিট করবো। এরপরে যে 50% বাকি আছে, দে হ্যাভ টু পে আস ফর 50%। এক একটা ক্যাবল করতে সময় যায়, কষ্ট যায়, টাকা যায়। হু ইজ গোয়িং টু পে দ্যাট মানি? আমি আমার পকেট থেকে দিব? কিছু আছে, এটা ডিপেন্ড করে ক্লায়েন্ট টু ক্লায়েন্ট। ক্লায়েন্ট যদি আমি দেখি হাইলি পটেনশিয়াল, আমি হয়তো ভদ্রতার খাতিরে, চক্ষু লজ্জার খাতিরে কিছু জিনিস আমি ফিক্স করবো। ক্লায়েন্ট যদি দেখি যে আমার সাথে ভালো যাচ্ছে না, অবশ্যই চার্জ করবো। কিন্তু আমার তো একসাথে স্কিডিউল করা 3টা 4টা। আমি যখন ড্যালাস থেকে নর্থ ক্যারোলিনায় ফ্লাই করতেছি, তখন নর্থ ক্যারোলিনাতে ডেফিনেটলি আমি 10টা হোটেলের কন্ট্রাক্ট নিয়ে ফ্লাই করতেছি। আই হ্যাভ টাইম লাইন যে 3 days 4 days আমার 10টা হোটেল কমপ্লিট করতে হবে। এবং ইউএসএতে জিনিসগুলো অনেক দূরে দূরে, ঢাকা শহরের মতো ছোট না।
সো একটা হোটেল থেকে আরেকটা হোটেলে যাইতেই আমার রাস্তায় যাবে 4 থেকে 5 ঘন্টা। বুঝতে পারছেন? সো একটা হোটেল করলে তার আমার হচ্ছে না, বা শুধু একটা হোটেল করার জন্য তো আমি ফ্লাই করতেছি না, কারণ আমার লেবার কস্ট আছে, অনেক কিছু আছে, অপারেশনস কস্ট আছে, মেলা কিছু আছে। সো আমি যখন যাচ্ছি আই হ্যাভ এ ডেফিনিট প্ল্যান। ওই প্ল্যান টাইমের থেকেও অনেক সময় দেখা যায় যে আমরা নিয়ারলি 40% টাইম এক্সট্রা হচ্ছে ওইখানে ব্যয় করে ঝড়ের বেগে গাড়ি চলে। স্যার যদি স্যার মার্সিডিজ নিয়ে যাই তাহলে তো এটা 160-70 কমন। আর আমাদের নিজেদের প্রতিষ্ঠানেরই এরকম সাপোর্টের জন্য 4-5টা কার থাকে। যখন আলাদা প্রদেশে যায় তখন আমরা রেন্টে কার নিয়ে নিই। বুঝতে পারছেন? তখন আমরা ওই কারগুলোতে মুভ করি, কারণ এখানে যে স্টাফগুলো কাজ করে ওনাদেরও কাজটা যেহেতু কঠিন, রিল্যাক্সের একটা বিষয় আছে। যদি ওইখানে কোনো সমুদ্র থাকে আমাদের স্টাফরা ওই সমুদ্রে গিয়ে মাছ ধরতে বসে যায়। ঠিক মানে আপনি চিন্তা করেন ওইখানে গিয়ে ওদের ফার্স্ট কাজ হচ্ছে এই যে ফিশিং লাইন কালেক্ট করা, মানে এই যে সিপ কালেক্ট করা, এগুলো নিয়ে মাছ ধরতে যাবে। সমুদ্রে গেলে মাছ ধরতে যাবে, আড্ডা দিবে, চিল করবে। উই অলওয়েজ অ্যাপ্রিশিয়েট দ্যাট। কারণ যে হার্ডওয়ার্কটা করতেছে সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত, এই জিনিসটাও তো রিকভার করতে হবে। দিন শেষে তো আমরা মানুষ। সো আমাদের এন্ড থেকে বেসিক কাজটা কি থাকে, যত ধরনের ইনফরমেশন আমরা আগে রেডি করে রাখতে পারি তত ইজিলি আমরা এটাকে কি করতে পারবো, ডিপ্লয় করতে পারবো। সো কোনো একটা পিভিএস সিস্টেমে যদি আপনারা ডিজাইনিং ফেজে যান তাহলে চেষ্টা করবেন কি আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয় ইনফরমেশন পুল করার, তার ইন্টারনেট ইনফরমেশন আপনাকে পুল করতে হবে, তার ক্যাবলে কোনো সমস্যা আছে কিনা এটা আপনি পুল করতে পারলে পুল করবেন, এবং অবশ্যই তার রুম লিস্ট আপনাকে পুল করতে হবেই হবে। বোঝা গেছে আপনাদের এটার দায়িত্ব কি? এটুকু মাথায় থাকবে, ঠিক আছে? আমাদের ক্লায়েন্টদের কাছ থেকে নিতে হবে। ওয়ার্কাররে আপনি অফিস থেকে বের হওয়ার আগে সব ধরনের সেট আপ রেডি করে দিচ্ছেন বাংলাদেশ থেকে। ওয়ার্কাররে বলে দিচ্ছেন ওই জায়গায় 10টা ফোন আছে, ওইখানে 10টা ফোন আছে, বা আপনার এখানে আপনার ওই ইওস টিমে যে কাজ করতেছে আপনার সাথে অ্যালাইন্ড হয়ে তাকে বলতেছেন আরিফ ভাই হোক বা যে কেউ হোক, ওইখানে রিসেন্টলি নাসির ভাইও ফ্লাই করছেন। সো এই জিনিসগুলা কি বলতেছেন আপনি, যে এখানে এই ফোনগুলো আছে, হেয়ার ইজ দ্য ম্যাক অ্যাড্রেস এবং ফোন রুম, মানে ফোনের রুম নাম্বার। হ্যাঁ, সো এই লিস্টটা যখন দিয়ে দিচ্ছেন তখন ওই ম্যাক অ্যাড্রেস দেখতেছে, আর ওর ফোনের বক্সের ওপরে, আপনারা ফোনের বক্সগুলো দেখছেন টিপি লিঙ্ক বা কোনো কিছু, নতুন যে ফোনগুলো দিয়ে গেলাম, নতুন ফোন দিয়ে যাই না আমি আপনাদের, স্যার আসার পরে আমি ফোন দিয়ে যাই না। আচ্ছা, সো ফোনগুলো এরকম 4কোনা বক্স থাকে। সো ওর উপরে শুধু লেভেল বসাইতে থাকে। যে রুমে যাবে, রুম লিস্ট আগে থেকে আছে, ওই রুমের ভিতর গিয়ে জাস্ট কেবলের সাথে কানেক্ট করে দিবে। আর আপনাদের এই থেকে দেখতে হবে ফোনগুলো আপনার সার্ভারের সাথে কানেক্ট হচ্ছে কি। এটা কোন সময় আইএসপি থেকে ওদের যদি হচ্ছে মোর দ্যান 1 পাবলিক আইপি থাকে, আমরা চেষ্টা করি কি একটা পাবলিক আইপি ফোন সিস্টেমের জন্য ডেডিকেটেড করে দিতে, আমাদের নেটওয়ার্কটা টোটাল আলাদা করে দিতে। কারণ কি, একটা পাবলিক আইপি যদি আমি পাই সেক্ষেত্রে আমি আমার একটা রাউটার বসাইতে পারতেছি এবং আমার ফোন সিস্টেমকে ওর ওয়াইফাই নেটওয়ার্ক হ্যাজার্ডাস সিচুয়েশনে চলে যায়, আই ডোন্ট কেয়ার, অ্যাটাক চলুক যাই চালাক। আমি হোটেলে গেলে আমি তো ক্যালিনিয়াস থেকে নেট এক্সপ্লয়েট মারবো, অ্যাডভান্স আইপি স্ক্যানার, আইপি স্ক্যানার, এটা তো আমি চালাবো। পাবলিক নেটওয়ার্কে গেলে আমি চালাবো, একজনের যদি ঝামেলা থাকে ওই একজনের আমি ধ্বংস করবো। সো ওইখানে এইরকম মাইন্ডসেটে যারা আছে তাদের সাথে যদি আমি ফোন সিস্টেমটাকে সেম করে দিই তাহলে ওই ওয়াইফাই নেটওয়ার্ক ডাউন হইলে আমার নেটওয়ার্কটা ডাউন হচ্ছে। সো আমার প্রিফারেন্স থাকবে একটা আইপি আমাকে আলাদা করে দিই এবং পাসওয়ার্ড মোডে আমাকে কানেকশন দিয়ে দিই, আমি আমার রাউটার বসায় সব কিছু সেট আপ করে দেবো। বুঝতে পারছেন? এটা এখন যদি ওদের মোর দ্যান 1 পাবলিক আইপি না থাকে বা সবগুলো পাবলিক আইপি ইউজ হয়ে যায়
তাহলে অবশ্যই আই হ্যাভ টু শেয়ার উইথ সাম ডেফিনিট ভেন্ডর। বাট এখানে ইনস্টলেশন টিম থেকে যে লিডটা থাকেন উনি অনেক হেল্প করেন, এইদার মারুফ স্যার লিড করেন অথবা আদনান ভাই লিড করেন। আদনান ভাই ইজ এ ভেরি গুড হিউম্যান। আদনান ভাইয়ের সাথে আপনারা যদি মিশেন তাহলে আপনারা দেখবেন আমরা বুঝছি বাংলাদেশি বাংলাদেশে ফ্রম চট্টগ্রাম ইজ এ ভেরি গুড, মানে বাংলাদেশে আসলে আমার সাথে দেখা হয়। সো এখানে হচ্ছে ভাইয়ের সাথে যখন দেখা হয় কথা হয় আমি চেষ্টা করি ভাইয়ের সাথে দেখা করতে, বাংলাদেশে আসলে অ্যাটলিস্ট একবার। ভাই হচ্ছে বসুন্ধরাতে থাকে, বসুন্ধরাতে হচ্ছে একটা হসপিটাল আছে না এভার কেয়ারের পিছনের দিকে হচ্ছে ওনার সো ওই জায়গায় দেখা করি মাঝে মধ্যে। সো উনিও ভালো। সো ওই সময় দেখা যায় যে অন সাইটে যে পার্সনটা আছে আপনার কাজ হচ্ছে অন সাইট পার্সনের মাথাটা কখনো গরম হইতে না দেয়া, ক্লায়েন্ট যাই করুক না কেন আপনার কাজ হচ্ছে ওনাকে ঠান্ডা রাখা। টেকনিশিয়ানের মাথা গরম হয়ে গেলে আপনি 3 দিন ধরে বাড়ি যেতে পারবেন না। মানে আপনার ভাই আমার তো বাকিগুলো রাখতে পারে না এখানে কথা হচ্ছে আমি জাস্ট আদনান ভাইকে একটা জেনেরিক নাম হিসেবে বলতেছি। এখানে যদি বিষয়টা আপনি এরকম করে চিন্তা করেন তাহলে বাকিগুলোর কাছ থেকে যে রিপোর্টটা খাবে, যে মাইন্ডটা খাবেন, ওই মাইন্ডটা নিতে পারলে বাকিগুলো রাখার দরকার নেই। আপনি যেটা অ্যাডভান্স সিচুয়েশন আমার মধ্যে একটা ডায়াগ্রাম হচ্ছে প্রপার্টি আর রুম নাম্বার আর ফেস প্লেটের নাম্বার দিচ্ছে, কিন্তু ফেস প্লেটের নাম্বার আর ডায়াগ্রাম সাথে কোনো মিল নাই, ওগুলো কি করবেন আপনি? ওই যে তখন ম্যানেজমেন্টের সাথে কথা বলে আপনাকে একটা ডিলে আসতে হবে, ফোন বন্ধ করে। আমার মনে হয় যে আমাদের প্রয়োজনীয় কথা শেষ। সো